সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ মঙ্গলবার 15 চৈত্র 1428 বঙ্গাব্দ, 29 মার্চ 2022 খ্রিস্টাব্দ। দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে, এমন মন্তব্য সিলেটে করে গেলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, তারা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। কদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আর ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক বক্তব্য প্রদানের অভিযোগ এনে আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশের এই দুই শীর্ষ কর্মকর্তার বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, তাদের অবিলম্বে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। নগরের রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার 29 মার্চ দুপুরে দলটির মহাসচিব এমন দাবি জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলে দেশে মেগা উন্নয়ন হচ্ছে, কিন্তু আদতে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হচ্ছে। 10,000 কোটি টাকার পদ্মা সেতু দুর্নীতি করে 30,000 কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্নীতির টাকা কানাডায় পাচার করা হচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদারের সভাপতিত্বে এতে মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিচার বিভাগও আজ স্বাধীন নয়, বিচারকদের স্বাধীনতা নেই। ডিসিএসপি আর আইন মন্ত্রণালয় যেভাবে চায় সেভাবে বিচার হয়, তাদের নির্দেশে জামিন হয়। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের বিচার বিভাগ পরাধীন। আইন মন্ত্রণালয় আর ডিসিএসপির নির্দেশে চলে বিচার বিভাগ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এর আগে বেলা 11:15টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিএনপির সম্মেলন শুরু হয়। সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ, সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র ও নির্বাহী সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা, নির্বাহী কমিটির সদস্য ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, হাদিয়া চৌধুরী মুন্নি। সম্মেলনের পর কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ শুরু হয়। এই 3 পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 9 জন প্রার্থী। মোট 1818 জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। কাউন্সিলের সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে আফম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মোহাম্মদ শামীম আহমদ প্রার্থী হয়েছেন। এবারের কাউন্সিলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন, তবে কেন্দ্রের একরকম চাপে তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন। সাবির 2 শিক্ষার্থীকে স্থানীয়দের মারধরের অভিযোগ। সিএনজি চালকের সাথে কথা কাটাকাটির জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী আমিনুল ইসলাম তামিম ও বেনজির আহমেদ নাহিদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের 3য় বর্ষে অধ্যয়নরত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালকের সাথে ভাড়া নিয়ে বিতর্ক হয় 2 শিক্ষার্থীর। এ সময় শিক্ষার্থী এবং সিএনজি চালকের মাঝে বাকবিতণ্ডা বাড়তে থাকলে এলাকার এক মুরব্বি সহ স্থানীয় কয়েকজন এগিয়ে আসেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত আওয়ামী যুবলীগের পার্টি অফিসের সামনে থেকে কয়েকজন যুবক এসে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে থাকে ওই 2 শিক্ষার্থীকে। এর মাঝেই সেখানে উপস্থিত আরও কিছু যুবক যুবলীগের পার্টি অফিস থেকে রোড স্ট্যাম্প নিয়ে এসে উপস্থিত শিক্ষার্থীদের মারতে উদ্যত হয়। তখন সেখানে থাকা লোকজন তাদের 2 দিকে ফিরিয়ে দেয়। পরবর্তীতে সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আমিনুল ইসলাম তামিম বলেন, অতিরিক্ত যাত্রী তোলার পর সিএনজি ড্রাইভার ভাড়া বেশি নিতে চাইলে আমরা তার প্রতিবাদ করি। এ সময় ড্রাইভার খুব বাজে ব্যবহার করে আমাদের উপর চড়াও হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাকবিতণ্ডা চলার এক পর্যায়ে এর জের ধরে কয়েকজন যুবক এসে আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবেহেনা পহিল বলেন, ভাড়া নিয়ে দুই শিক্ষার্থীর সাথে সিএনজি চালকের বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা সিএনজি চালকের উপর হাত তোলে। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় এক মুরব্বী এগিয়ে আসেন। স্থানীয় মুরব্বী জানান, স্থানীয়দের এবং শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই শিক্ষার্থী গালিগালাজ শুরু করেন। এ সময় মুরব্বীর সাথে থাকা কিছু যুবক ওই মুরব্বীকেও গালিগালাজ করেছে মনে করে শিক্ষার্থীদের উপর হাত তুলে। আর ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বলছে তারা গালিগালাজ করেনি। শিক্ষার্থীরা সিএনজি ড্রাইভারের গায়ে হাত তুললে এর সমাধান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সিএনজি ড্রাইভার কেন যুবলীগের পার্টি অফিস থেকে স্ট্যাম্প রড নিয়ে এসে শিক্ষার্থীদের উপর চড়াও হবে এমন প্রশ্ন করা হলে আবেহেনা পহিল বলেন, সিএনজি চালকের উপর শিক্ষার্থীর হাত তোলার জের ধরে সেখানে আশেপাশের লোকজন আসে এবং স্থানীয়দের সাথে এই ঘটনার সূত্রপাত হয় সেখান থেকেই। এর পরবর্তী ঘটনা যেটা হয়েছে সেটা সম্পূর্ণ স্থানীয়দের এবং শিক্ষার্থীদের মাঝে ভুল বোঝাবুঝি। এরপর দুই পক্ষ থেকেই যারা ভুল করেছে তারা সমঝোতার মাঝে এই বিষয়টি সমাধান করেছে। আমরাও সেখানে উপস্থিত ছিলাম। আশা করি পরবর্তীতে এমন ঘটনা আর ঘটবে না। মানিকপীর গোরস্থান থেকে তোলা আবর্জনায় মিলছে মাথার খুলি, দেহাবশেষ। সিলেট বিভাগের সর্ববৃহৎ ও ৬০০ বছরের পুরনো গোরস্থান হযরত মানিকপীর রহমাতুল্লাহি নগর গোরস্থানে গত ২০১৯ সালের এপ্রিল থেকে উন্নয়ন কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। প্রায় ৩ বছর ধরে চলছে কাজ। দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়াতে এক নোংরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে মানিকপীর টিলা এলাকার অবস্থা হযবরল। অপরিকল্পিত ও অপবিত্রতার সাথে সিলেট সিটি কর্পোরেশন নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চালাচ্ছে কাজ। এক্সকাভেটরের আঘাতে ক্ষতবিক্ষত করা হচ্ছে নগরবাসীর প্রিয়জনদের পরম শ্রদ্ধার শেষ ঠিকানা। এতে ক্ষোভে ফেটে পড়ছে গোটা সিলেট। মানুষের আবেগ অনুভূতিকে মূল্য না দিয়ে সিসিকের এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গেল শুক্রবার মধ্যরাতের থেকে সিলেট সহ দেশ বিদেশে বসবাসরত সিলেটের মানুষজন এসব ছবি ও এক্সকাভেটর দিয়ে কাজ চালানোর ভিডিও শেয়ার করছেন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে এক্সকাভেটর দিয়ে কবরস্থান ড্রেসিং ও টিলা কাটার সময় আপত্তি জানান কাজীটোলা, উত্তর কাজীটোলা, মিরবক্সটোলা, কুমারপাড়া, সওদাগরটোলা, চারাদিঘির পাড়, হাজারীবাগ, শাহী ঈদগাহ, উঁচা সড়ক, রায়নগর সহ নগরীর বিভিন্ন পাড়া মহল্লার বাসিন্দারা। তারা সনাতন পদ্ধতি শ্রমিক দিয়ে পবিত্রতার সাথে সংস্কার কাজ, কবর পরিচর্যার কাজ করার দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে সিলেট নগর ভবন কর্তৃপক্ষ এক্সকাভেটরটি সামনের দিক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় টিলার ভিতর দিকের সম্পূর্ণ কাজ চালানো হয় এক্সকাভেটর দিয়েই। স্থানীয় বাসিন্দা তারেক আহমদ চৌধুরী ও মিসবাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, গত প্রায় ৬-৭ মাস ধরে পুনরায় এক্সকাভেটর দিয়ে কাজ চালানো হচ্ছে, আর এতে ক্ষত বিক্ষত হচ্ছে মানুষের কবর। উঠে আসছে মাথার খুলি, হাড়গোড়, দাঁতের কপাট সহ দেহাবশেষ এবং কবরের বাঁশ ছাঁটাই, কাফনের কাপড়ও। টিলা এলাকায় জিয়ারতে গেলেই দেখা যাচ্ছে এসব দৃশ্য। শুক্রবার বাদ জুম্মা সরেজমিনে দেখা গেছে এক্সকাভেটর দিয়ে টিলার পশ্চিমাংশে কাজ চালানো হচ্ছে। এই সময় বেশ কয়েক জায়গায় পাওয়া গেছে মৃত মানুষের দেহাবশেষ, যার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব দেখে মানুষ তীব্র ক্ষোভ জানাচ্ছেন। এছাড়া রাসেল আহমদ মিনহাজ উদ্দিন জানান, প্রায় বছর খানেক আগে মেয়র আরিফুল হক চৌধুরী গণ অবস্থান কর্মসূচিতে কথা দিয়েছিলেন কবরের উপরে রাস্তা বা পার্কিং নির্মাণ করা হবে না, কিন্তু তিনি তার কথা রাখেননি। তিনি বি ব্লকে কবরের উপরেই রাস্তা নির্মাণ করেছেন, যা একটা সময় পার্কিং হিসেবে ব্যবহার হবে। আমরা অবিলম্বে এই রাস্তা সরানোর দাবি জানাচ্ছি, অন্যথায় সিলেট নগরবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা আদালতে যাব। আসছি জাতীয় খবরে। র্যাবই হলো মানুষের শেষ ভরসা স্থল, র্যাব মহাপরিচালকের এমন মন্তব্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে মানুষের শেষ ভরসা স্থল হিসেবে অভিহিত করেছেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, মানবিকতা দিয়ে অপরাধ দমনে র্যাবের সাফল্য বিশ্বের বুকে নজিরবিহীন। মঙ্গলবার র্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, অপহরণকৃত ভিকটিমদের উদ্ধারে র্যাবই হলো মানুষের শেষ ভরসা স্থল। র্যাব প্রথমে অল্প সংখ্যক ব্যাটালিয়ন নিয়ে শুরু করলেও পরিস্থিতির দাবি মোতাবেক সর্বশেষ কক্সবাজার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হওয়ায় মোট 15টি ব্যাটালিয়ন নিয়ে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সব ধরনের সন্ত্রাস মোকাবেলায়
সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে র্যাব আজ একটি সুগঠিত ও গতিশীল বাহিনী হিসেবে সর্বজন স্বীকৃত। র্যাবে কর্মরত সব সদস্যদের আন্তরিক নিষ্ঠা, মেধা ও পরিশ্রমের ফলে অতি অল্প সময়ের মধ্যে র্যাব ফোর্সেস সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে। আমরা জঙ্গি প্রতিরোধে সক্ষম হয়েছি, মাদক রোধেও সক্ষম হব। তিনি আরও বলেন, র্যাব শুধু অপরাধ দমন, আসামি গ্রেপ্তার করে না, পাশাপাশি আরও উদ্ভাবনীমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধকে সমূলে উৎপাটনে নিয়োজিত করে থাকে। অপরাধীর মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগে আত্মসমর্পণকৃত 421 জন দলদস্যু ও জঙ্গিদের পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা যুক্ত করেছি। এভাবে অপরাধ দমনে বহুমুখী কর্মপন্থা নিয়ে র্যাব কাজ করে যাচ্ছে। অপরাধে সমূলে উৎপাটনে র্যাবের এই বহুমুখী উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। মানবিকতা দিয়ে অপরাধ দমনের সাফল্য বিশ্বের বুকে নজিরবিহীন। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হাহাকার অবস্থা চলছে, সংসদে এমন মন্তব্য চুন্নুর। জাতীয় সংসদের 17তম অধিবেশন শুরুর প্রথম দিন আজ সোমবার পয়েন্ট অফ অর্ডারের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ ঘুরে ফিরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন জাতীয় পার্টি ও বিএনপির দলীয় সংসদ সদস্যরা। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হাহাকার অবস্থা চলছে। একই ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বলেন, কম দামে পণ্য কিনতে 1 কোটি মানুষকে বিশেষ কার্ড দেওয়ার আয়োজন করতে গিয়ে ব্যাহত হচ্ছে জেলা পর্যায়ের সেবা কার্যক্রম। সোমবারের মতো অধিবেশন সমাপ্তির ঘোষণা যখন দিচ্ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তখন পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেওয়ার অনুমতি চান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, এখন নিত্যপণ্যের দাম কমছে। এর আগে সোমবার বিকেল 5টায় শুরু হয় জাতীয় সংসদের 17তম অধিবেশন। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হয়। আমাদের সব থাকতেও ঢাকা নিয়ে লজ্জায় পড়তে হয়, মন্তব্য সেতুমন্ত্রীর। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় রাজধানী ঢাকা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বলেন, আমাদের সব আছে, কিন্তু ঢাকা শহর নিয়ে আমাদের লজ্জায় থাকতে হয়। এ লজ্জার অবসান ঘটাতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ঢাকার সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর মতামত গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বে অর্থনৈতিকভাবে অগ্রসর 11টি দেশের তালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না, একটুও মানায় না। শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে এটা যায় না। এই শহরের কোনো পরিকল্পনা নেই, পরিকল্পনা ছাড়াই চলছে। অবায়দুল কাদের বলেন, বিশ্বের 140টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা 137তম। আমি ঢাকায় 2 মেয়রকে স্মরণ করিয়ে দিতে চাই, সবচেয়ে দূষিত ও সবচেয়ে বসবাসের অযোগ্য শহরের অপবাদ রয়েছে। এটা মাথায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, ঢাকার যে অবস্থা তাতে সাবওয়ে নির্মাণের বিকল্প নেই। 2.5 কোটি মানুষের বিশাল ঢাকা শহরের যোগাযোগ উন্নয়নে সাবওয়ে করতে শেখ হাসিনাই পারবেন। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে। আমরা যদি ইচ্ছা করি অসাধ্য সাধন করতে পারবো, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7 মার্চের ভাষণে বাঙালিদের সম্পর্কে বলেছিলেন যে তাদের কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারে না, পারবে না। আমরা যদি ইচ্ছা করি অসাধ্য সাধন করতে পারবো। 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা তা প্রমাণ করেছি। আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজ প্রায় সম্পন্ন। আমরা জাতির কাছে কৃতজ্ঞ, তাদের সাহসী ভূমিকা এবং তাদের সমর্থন পেয়েছি বলে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বন্ধুপ্রতিম দেশগুলোও আমাদের সমর্থন দিয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শরীয়তপুরে জাজিরায় সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সেতু নির্মাণ শুধু না, এর নিরাপত্তা বিধান আমাদের একান্তভাবে প্রয়োজন। সেই নিরাপত্তা বিধানের জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি 2001 সালে। দুর্ভাগ্যের বিষয় হলো বিএনপি জামায়াত ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দেয়। তার নির্ধারিত স্থান থেকে পদ্মা সেতুর কাজ সরিয়ে নিতে চায়। দ্বিতীয়বার সরকারে আসার পর আমরা আবার উদ্যোগ নেই, কিন্তু বিশ্ব ব্যাংকের অর্থ বন্ধ করে দেওয়া হয়। এটা একটা মিথ্যা অপবাদ দিয়ে যে দুর্নীতি হয়েছে, সে অভিযোগকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। আমি বলেছি অভিযোগ প্রমাণ করতে হবে, কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতে এই অভিযোগের উপর মামলা হয়। পরে কানাডার আদালতে রায় হয় কোনো দুর্নীতি হয়নি। আমি সিদ্ধান্ত নিই কারো অর্থ নয়, যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে তার জবাব আমরা দিব। পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন করব।
এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকে ভেবেছিল পদ্মা সেতু আমরা করতে পারবো না। আজকে সেই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজ প্রায় সম্পন্ন। রমজানে সরকারি অফিস ও ব্যাংকের নতুন সময়সূচি। পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অর্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বেলা ১:০১টা থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এই সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি, মন্তব্য রুমিন ফারহানার। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে যত বেশি শিক্ষিত তার বেকার থাকার আশঙ্কা তত বেশি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণায় বলা হয়েছে, সবচেয়ে বেশি বেকার স্নাতক ডিগ্রিধারীরা। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে চাকরি পান মাত্র 21%। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিলের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ১.৫-২ দশক আগেও BCS নিয়ে এমন উন্মাদনা ছিল না, কারণ নিশ্চিতভাবে শিক্ষিত তরুণদের জন্য ভালো চাকরির সুযোগ এখনকার তুলনায় অনেক বেশি ছিল। তিনি বলেন, অনেকেই মনে করেন ডেস্কে বসে কাজ করাটাই সম্মানের, অন্য কাজ সম্মানের নয়, কিন্তু বিদেশে গিয়ে যে কোনো কাজ করতে আমাদের আটকায় না। আমাদের এই মন মানসিকতা বদলাতে হবে। এক্ষেত্রে সরকারের ভূমিকা রাখার জায়গা আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে প্রচারণা চালাতে পারে। দেশের বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে তিনি বলেন, কোনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভালো অবস্থান নেই, কিন্তু ভারত, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে থাকে। দেশের বড় বড় কোম্পানিগুলো বিদেশ থেকে কর্মী নিয়োগ দেয়, কারণ হিসেবে তারা বলে তারা দেশে মানসম্মত কর্মী পায় না। ধর্ষণকারীর শিরচ্ছেদ করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা ও মা। 14 বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছিলেন 55 বছর বয়সী ত্রিলোক চাঁদ। তাকে মোটরসাইকেলে উঠিয়ে নদীর পাশে নিয়ে যান মেয়ের বাবা ও মা। এরপর মাছ কাটার ছুরি দিয়ে তাকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেন তারা। হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও হত্যাকারীরা সম্পর্কে আত্মীয় হন। ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায় ঘটেছে এই ঘটনা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে NDTV। ত্রিলোক চাঁদের শরীর আজনাল নদীতে ভাসছিল। পুলিশ পরিদর্শক বিবেক সিং জানান, নদীতে মরদেহ ভাসার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার পরিচয় প্রকাশ্যে আসে। তার বাড়ি শক্তিপুর গ্রামে। পুলিশের সাব ডিভিশনাল কর্মকর্তা রাকেশ পেন্দ্র জানান, মাছ কাটার ছুরি দিয়ে মেয়ের বাবা ও মা ওই ব্যক্তির শিরচ্ছেদ করেন। এরপর শরীরকে টুকরো টুকরো করেন। রুশ সেনা অভিযানে 144 শিশু নিহত, ইউক্রেনের মানবাধিকার কমিশন। রাশিয়ান সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত 1 মাসের বেশি সময়ে 144 শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের মানবাধিকার কমিশনার দেনিসোভা লিউদমিলা। তিনি জানান, রাশিয়ায় ছোড়া গোলায় আরও 220 শিশু আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই জানিয়েছিল, ইউক্রেনের 43 লাখ শিশুর সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে 18 লাখ শিশু প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া দেশের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে 24 লাখ শিশু। অস্তিত্ব হুমকিতে পড়লেই পরমাণু হামলা, জানিয়েছে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এই 1 মাসেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির অনেক শহর। উত্তেজনার পারদ বাড়তে থাকায় বাড়ছে রুশ পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কাও। তবে মস্কো বলছে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে একথা বলেছেন। মঙ্গলবার 29 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 28 মার্চ
পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সাথে বর্তমান সংঘর্ষের কারণে নয়, বরং রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেবে রাশিয়া। সাক্ষাৎকারে পেসকভ বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের কোনো ফলাফল অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণে হবে না। আসছি খেলার খবরে। অভিজ্ঞতায় প্রোটিয়াদের ঘায়েল করতে চান নাজমুল শান্ত। মাঝখানে বাকি আছে একটা দিন। 31 মার্চ শুরু হচ্ছে ডারবান টেস্ট। ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় আত্মবিশ্বাসী করেছে টাইগারদের। তাই সাদা পোশাকেও প্রোটিয়াদের বধ করতে মরিয়া টাইগার বাহিনী। টেস্ট সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে মুমিনুল হকের দল। তার আগেই মঙ্গলবার দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত কথা বলেছেন, জানিয়েছেন দলের লক্ষ্য। প্রোটিয়া বধ মিশন নিয়ে তিনি বলেন, অনেক ভালো লাগছে। প্রায় 6 থেকে 7 বছর আগে এসেছিলাম, তখনও ভালো কিছু স্মৃতি ছিল। অনূর্ধ্ব 19 দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছি সবগুলো ম্যাচই আমরা জিতেছি। দলের সুযোগ পেলে অভিজ্ঞতাই কাজে লাগাতে চান শান্ত। তিনি বলেন, ওই সময় আমার 2 থেকে 3টা বড় স্কোর ছিল। এবার আবার সুযোগ আসলে ওই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবো। আশা করছি ভালো কিছুই হবে। দলের সবাই চাঙ্গা আছে, তেমনটা জানিয়ে শান্তর বার্তা, পুরো দলের মানসিকতা ও পরিবেশ বদলে গেছে। আগে যখন এশিয়ার বাইরে খেলতাম জিততে পারি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে এতটা ছিল না। এখানেও আমাদের ভালো ক্রিকেট খেলতে পারি, আস্তে আস্তে এই বিশ্বাসটা তৈরি হচ্ছে। বলছি না খেললেই জিতে যাব, তবে আমরা প্রক্রিয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এখানেও জেতা সম্ভব বলে বিশ্বাস তৈরি হয়েছে। মেসিকে ফেরানো বিবেচনাতেও নেই, বলেছেন বার্সা সভাপতি। চলতি মৌসুমে 2 বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। মূলত বার্সেলোনার অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে তাকে ছাড়তে হয়। পিএসজিতে যাওয়ার পর খুব একটা আনন্দে দেখা যাচ্ছে না মেসিকে, তবে মেসিকে ফেরার ব্যাপারটি বার্সার বিবেচনাতেই নেই, এমনটাই জানালেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। RAC1কে তিনি বলেছেন, এই মুহূর্তে কোনো ধরনের যোগাযোগ হয়নি, আমি তার সঙ্গে কথাও বলিনি, এখানে কোনো ব্যক্তিগত যোগাযোগ হয়নি। সে প্যারিসে আছে, কিন্তু আমি তাকে এখনো স্নেহের সঙ্গে মনে রেখেছি। আমি জানি কি বলা হচ্ছে, কিন্তু তার সঙ্গে আমাদের কথা হয়নি। আমার কাছের মানুষদের মন্তব্য আমি শুনেছি। মেসি বা তার আশেপাশের কারো কাছ থেকে ফেরার ব্যাপারে কোনো বার্তা পাইনি। সত্যিটা হচ্ছে, এই মুহূর্তে আমরা এমন কিছু বিবেচনার মধ্যেও রাখছি না। আসছি শোবিজের খবরে। 40 মিনিট ধরে অনুরোধ ও কান্নাকাটির পরও প্লেনে উঠতে দেওয়া হলো না ঋতুপর্ণাকে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে তার সঙ্গে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারের অনলাইন সংস্করণ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের প্লেন বোর্ডিংয়ের সময় ভোর 4:55 মিনিট। ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছেছেন 5:12 মিনিটে। টানা 40 মিনিট ধরে অনুরোধ উপরোধ, তারপরেও তাকে বিমানে উঠতে দিল না প্রথম সারির একটি বিমান সংস্থা। টলিউডের প্রথম সারির নায়িকার গন্তব্য ছিল আহমেদাবাদ। সেখানে শুটিং করতেই তার এই যাত্রা পুরোটাই মাঠে মারা গেল প্লেন কর্তৃপক্ষের গাফিলতিতে, এমনটাই অভিযোগ করেছেন নায়িকা। কি হয়েছে পর্দার পারমিতার সঙ্গে? ঋতুপর্ণা জানিয়েছেন, আহমেদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং 19 বোর্ডিং এর সময় ভোর 4:55 দেওয়া হয়েছিল। তিনি পৌঁছান 5:10 থেকে 5:12 মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাকে জানানো হয় বোর্ডিং গেট অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে এবং তাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তার নাম ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করেছে, কিন্তু নায়িকার ফোনে কোনো ফোন আসেনি বলে জানান তিনি। এদিকে সঠিক সময়ে শুটিংয়ে না গেলে প্রযোজকের সমস্যা হবে, বন্ধ হয়ে যাবে শুটিং। তাই সেই সময় তিনি ক্রমাগত বিমানবন্দরের কর্মীদের তাকে বিমানে উঠতে দেওয়ার জন্য অনুরোধ জানাতে থাকেন। এভাবে টানা 40 মিনিট তার সঙ্গে কথা হয় কর্মীদের, কিন্তু কেউ তার সমস্যা বুঝতে চাননি। প্লেন ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেললেন অভিনেত্রী, তবু কোনো অনুগ্রহ দেখা যায়নি কর্মীদের মনে। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। সিলেটের জন্য নতুন পূর্বাভাস। সিলেট অঞ্চলে আগামী 24 ঘন্টায় ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। দেশের স্থানেও সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে। রোববার রাতের পর তাপমাত্রা আবারও কমছে। এটি বেড়ে গেলে বুধবার সন্ধ্যার দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউর পর্দায়।